আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি ফারজানা তানি। মাত্র 23 থেকে সর্বোচ্চ 55,000 টাকা বেতন স্কেলে সরকারি চাকরিতে যোগ দিয়ে প্রতি মাসে কামিয়েছেন 4.5 কোটি টাকা। 19 বছরের চাকরি জীবনে বছরে আয় তার 52 কোটি টাকার উপরে। জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের 19 বছরের চাকরি জীবনের বিপুল আয়ের পরিসংখ্যান এটি। মিলেছে তার নামে বেনামে 700-এরও বেশি ব্যাংক হিসাবের তথ্য। তবে এখনও নিয়মিত অফিস করছেন তিনি। আবুল হাসানের ক্যামেরায় তার সম্পদের চিত্র তুলে ধরছেন সহকর্মী সুমন তানভীর। রাজধানী রমনার সিদ্ধেশ্বরী রোডের স্বপ্ন নিলয় অ্যাপার্টমেন্ট। চাকচিক্য আর আভিজাত্যে রয়েছে রাজকীয় ভাব। নিরাপত্তা কর্মীদের দেওয়া তথ্য বলছে ভবনটির সর্বনিম্ন ফ্ল্যাটের আকার 2300 স্কয়ার ফিট। বর্তমানে যার বাজার মূল্য আছে ন্যূনতম 3 কোটি টাকা। অথচ আরটিভির হাতে থাকা নথি বলছে এই ভবনের 10 তলায় প্রায় 3000 বর্গফুটের একটি ফ্ল্যাটের মালিক জাতীয় রাজস্ব বোর্ডের 43,000 থেকে সর্বোচ্চ 69,000 টাকা বেতনে চাকরি করা পঞ্চম গ্রেডের একজন সরকারি কর্মকর্তার। ফয়সাল নামের ওই কর্মকর্তার নাম বলতেই নিরাপত্তা কর্মীরাও চেনেন তাকে। যদিও প্রথমে ফয়সাল নামে কাউকে চেনেন না বলে জানান তারা। দুদিন আগে আমি দেখছি আর কি, এরপরে আর আমার সাথে দেখা হয় না বা কথা হয় না। থাকতেন এখানে? হ্যাঁ, এখানে থাকতেন। এবার ওই কর্মকর্তাকে খুঁজতে দুদকের নথি অনুযায়ী বেইলি রোডের একটি বাসায় যায় আরটিভি। ফয়সালের ঠিকানা হিসাবে এই বাসাটির কথাই উল্লেখ আছে দুদকের নথিতে। নিরাপত্তা কর্মীকে ফয়সালের কথা জিজ্ঞেস করতেই চেনেন তাকে, তবে জানান ইদানিং এই বাসায় থাকছেন না তিনি। এখানে আসলে 2-3 বছরের মতো ছিলেন না, হেমলিনি থাকতেন। 2005 সালে এনবিআর এর সহকারী কমিশনার হিসেবে চাকরি জীবন শুরু করেন এই কর্মকর্তা। 19 বছরের চাকরি জীবনে শুধু নিজের নামে নয়, মেরাদিয়া শ্বশুরের নামেও কিনেছেন 4.5 কোটি টাকার জমি। ভাটারা থানার বড় কাঁঠালদিয়া এলাকার বসুন্ধরা আবাসিক প্রকল্পে স্ত্রীর নামে একাধিক প্লট কিনেছেন। বড় কাঁঠালদিয়া মৌজা কোনটা? নারায়ণগঞ্জের রূপগঞ্জেও 4টি দলিলে জমিসহ ফয়সালের নামে বিভিন্ন স্থাবর সম্পদের তথ্য পেয়েছে দুদক। স্ত্রী ও শাশুড়ির নামে 2,55,00,000 টাকার সঞ্চয়পত্র, 19 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে 87টি অ্যাকাউন্টেরও খোঁজ মিলেছে। সব মিলিয়ে তার নামে বেনামে ইতিমধ্যে 28 কোটি টাকার উপরে সম্পদের সন্ধান পেয়েছে দুদকের তদন্ত দল। ইতিমধ্যে সেই সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। এই প্রপার্টিগুলো, এই অর্থগুলো যদি এখনই জব্দ করা না হয়, পরবর্তীতে রাষ্ট্র বরাবর এগুলি জব্দ করা যাবে না এবং প্রপার্টিগুলো, অর্থগুলো ব্যাহত হয়ে যাবে। দুদকের তথ্য বলছে ট্যাক্স কর্মকর্তাদের অর্থের বিনিময়ে বদলি, আয়করদাতাদের ভয়ভীতি প্রদর্শন সহ অন্তত 1000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন ফয়সাল। মিলেছে তার নামে বেনামে 700-র বেশি ব্যাংক হিসাবের তথ্য। উনি বদলি বাণিজ্যের সঙ্গে ইনভলভ, উনি অর্থ আদায় করত, তারপরে ওনার বিভিন্ন অনিয়ম, প্রায় সব মিলে 1000 কোটি টাকা আত্মসাতের এলিগেশন। দুদক তার সম্পদের খোঁজ চালাচ্ছে এমনটি বুঝতে পেরে নিজ ও তার স্ত্রীর নামে থাকা জলশিরি প্রকল্পের 2.5 কোটি টাকার একটি প্লট গত 31 জানুয়ারি দ্রুত বিক্রি করে দেন তিনি। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। তাল বা তালের রস কিছুই ব্যবহার হচ্ছে না, তবুও নাম তার তাল মিশ্রি। তৈরিতে ব্যবহার করা হচ্ছে হাইড্রোস, কেমিক্যাল ও চিনি। কেরানীগঞ্জে এভাবেই বানানো হচ্ছে শিশু খাদ্য ও রোগীর পথ্য হিসেবে পরিচিত তাল মিশ্রি। ভেজাল এই তাল মিশ্রি ছড়িয়ে পড়ছে রাজধানী সহ সারা দেশে। এ বিষয়ে আরো জানাচ্ছেন কেরানীগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ। শিশু খাদ্য ও রোগীর পথ্য হিসেবে বহু প্রচলিত নাম তাল মিস্ত্রি, কিন্তু এই মিষ্টি তৈরির নামে মহাপ্রতারণা করছে কেরানীগঞ্জের জিঞ্জির এলাকায় এই কারখানাটি। বাইরে থেকে বন্ধ একটি বাড়ি মনে হলেও ভিতরে চলছে ভেজাল মিষ্টি তৈরির বিশাল কর্মযজ্ঞ। এখানে তৈরি মিষ্টিতে তালের রসের বদলে ব্যবহার করা হচ্ছে হাইড্রোস, কেমিক্যাল ও চিনি। সম্পূর্ণ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খোলা বাথরুমের পাশেই চলছে মিষ্টি তৈরির কাজ। এরপর কাটাকাটি করে প্যাকেটজাত করে নাম দেওয়া হচ্ছে পিওর তাল মিষ্টি। কারখানার কর্মচারীরাও অকপটে স্বীকার করলেন ভেজাল তাল মিষ্টির কথা। তালের রসায়ন বর্তমানে আপনি যতদিন জায়গায় তাল মিষ্টি পাইবেন, কোনো জায়গায় তালের রসায়ন মিষ্টি পাইবেন না। স্বাস্থ্যসম্মত যতটা মনে করি আমি হচ্ছে, কিন্তু আবারও বাকিটা বলতে না, মাঝন বলতে পারি এগুলা। কি কি ব্যবহার করা হয় বানাতে? বানাতে চিনি, পানি। গোলাতে হইছে ওইটা নষ্ট হয়ে গেছে। তালের
এটা জাল দেওয়া কি দেখাও আমরা কইবার পারি না। আমরা লুকাইছিলাম, মহাজনে নির্দেশ করেছিল। উপজেলা প্রশাসন জানায় দ্রুতই বন্ধ করা হবে এসব কারখানা। হাইড্রোস পুরোপুরি নিষিদ্ধ, এটা বড় মানুষ বা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য নিষিদ্ধ, আর ছোট বাচ্চাদের খাবার তো কোনো সুযোগই নেই। আইনগতভাবে ব্যবস্থা নেব, মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং একই সাথে কারখানা বন্ধ সব ব্যবস্থা নেওয়া হবে। রাজু আহমেদ, RTV, ঢাকা। কমিটি হয় তবে পূর্ণাঙ্গ হয় না, এমন হরহামেশাই ঘটছে ছাত্রলীগের বিভিন্ন কমিটি গঠনে। গঠনতন্ত্র অনুযায়ী 1 বছরের জন্য কমিটি ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ হতে লাগে বছরের পর বছর। আবার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত হওয়ার সময় হলেই তোড়জোড় শুরু হয় পূর্ণাঙ্গ করতে। সুমন দে ও মোহাম্মদ শফিকুল আলমের ক্যামেরায় বিপুল দেব রায়ের ছাত্রলীগ নিয়ে 3 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। জীবনের শুরুতে রাজনীতির হাতেখড়ি হয় ছাত্র সংগঠন দিয়ে। বাংলাদেশ ছাত্রলীগ এমনই এক ছাত্র সংগঠন যা থেকে জন্ম নিয়েছে রাজনীতির অসংখ্য বরপুত্র। গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠনের মধ্যে দিয়ে নেতৃত্ব সৃষ্টির কথা থাকলেও প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে ছাত্র সংগঠনটি। কমিটি হলেও পূর্ণাঙ্গ হয় না, আবার মেয়াদ উত্তীর্ণ হলে তা রক্ষায় শুরু হয় তোড়জোড়। এই যেন রাজনীতির এক বাণিজ্য খেলা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে রয়েছে এমনই এক কমিটি। 2022 সালের 1 জানুয়ারি 1 বছরের জন্য 35 সদস্যের কমিটি ঘোষণা করা হয়, তবে পূর্ণাঙ্গ হয়নি এখনো। কমিটির সভাপতি ইব্রাহিম ফরাজি ষষ্ঠ এবং সাধারণ সম্পাদক SM আক্তার হোসাইন 8ম ব্যাচের শিক্ষার্থী, আর বিশ্ববিদ্যালয়ে এখন ভর্তি হয়েছে 19তম ব্যাচ। শুধু তাই নয়, গত 11 বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কখনো পূর্ণাঙ্গ কমিটি পায়নি। এর পেছনে অর্থ বাণিজ্য জড়িত বলে মনে করেন অনেকেই। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি চাই নাই বিদায় হয় নাই, বিলুপ্ত করে নতুন নেতৃত্ব সৃষ্টি করা অবশ্যই দরকার, যেহেতু অনেকদিন সময় হয়ে গেছে এবং জেনারেশনের একটা হিউজ গ্যাপ হয়ে গেছে। আমাদের ছাত্রলীগের কাজ হলো ছাত্রবান্ধব কাজ, সেটাও আগ্রহ হারায় ফেলায়। আর একটা সব জিনিসে একটা লিমিটেশন আছে। আপনার যেমন চাকরি বয়স 60 বছরের পরে মানুষজন কেন রিটায়ার্ডে দিলে। এদিকে জগন্নাথ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজিয়া জাফরিন প্রিয়ন্তী, ইনজামামুল ইসলাম নিলয়, ঋত্বিক রায় বাহাদুর সহ অধিকাংশ নেতাকর্মী বিবাহিত ও বিভিন্ন পেশায় জড়িত। তারপরও মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল না করে তার রক্ষায় শুরু হয়েছে নানা তৎপরতা। তারা ছাত্রলীগ করা অবস্থা কিন্তু বিবাহ করতে পারে না, সেটা কিন্তু গঠনতন্ত্রের উল্লেখ নাই। কমিটি পূর্ণাঙ্গ না করে দীর্ঘমেয়াদী করে মানে পোলাহান যতটুকু, মেন কথা হলো যে পিয়ার তো আমি ছাড়বো না, মানে পিয়ার যতদিন থাকা যাইব ততদিন তো আমার লাভ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘ সময় দায়িত্বে থাকার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের উপর দায়ী চাপান। আমরা কমিটি করতে গেলে আমাদের নানাবিধ অনেক কিছুই হিসাব কিতাব করতে হয়, এ সমস্ত কারণে হয়তো একটু লেট হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি হোসেন সাদ্দাম ভাই আছেন এবং আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ অলি আসিফ ইনান ভাই আছেন। তারা যে নির্দেশনা দেয় সেইভাবে আমরা ক্যাম্পাস পরিচালিত করতেছি। একই পথে হাঁটছে ইডেন মহিলা কলেজ। 2022 সালের 13 মে কমিটি ঘোষণা করা হয়। 43 সদস্যের এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও পূর্ণাঙ্গ হয়নি এখনো। দৌড়ে পিছিয়ে নেই বদরুন্নেসা মহিলা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী সরকারি কলেজেও। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানালেন, শিগগিরই কমিটি গঠনের মধ্যে দিয়ে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে নতুন কমিটি গঠনের আমরা উদ্যোগ গ্রহণ করে অতি দ্রুততার সহিতই এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রমের যে গতিশীলতা সেটিকে ত্বরান্বিত করব। বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অধ্যায় থাকলেও গঠনতন্ত্র বহির্ভূত কাজের জন্য সেই গৌরব আজ ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। বেশ কিছুদিন পর আবারও একই দিনে রাজধানীতে আজ সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে বিকেলে সমাবেশ ডাকা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বিকেল 3টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2টায় দলটির সমাবেশ হবে। সমাবেশের জন্য শর্ত সাপেক্ষে পুলিশের অনুমতি পেয়েছে বিএনপি। বড় কোনো সংশোধনী ছাড়াই আজ অর্থ বিল জাতীয় সংসদে উঠছে।
অর্থ বিলেও তেমন বড় কোনো সংশোধনী আসেনি। আজই অর্থ বিল পাশ হওয়ার কথা রয়েছে এবং আগামীকাল জাতীয় সংসদে পাশ হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। আগামী অর্থ বছরে কালো টাকা সাদা করার সুযোগ আনা হচ্ছে 154% কর দিয়ে। নানা মহল থেকে এই প্রস্তাব বাতিল করার দাবি উঠলেও তা আমলে নেয়নি অর্থ মন্ত্রণালয়। এছাড়া ব্যবসায়ীদের দাবি প্রেক্ষিতে অর্থনৈতিক অঞ্চলে কর অবকাশ সুবিধা বহাল রাখা হচ্ছে। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধাও বহাল থাকছে। এই বাজেট পাশের মধ্য দিয়ে শুরু হবে এই মেয়াদের আওয়ামী লীগ সরকারের নতুন অর্থ বছর। গত 6 জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব করেন। রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় মরে যাওয়া রামচন্দ্রপুর খালের খনন অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুক্রবার সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা অংশে এই খাল খনন শুরু হয়। আজও খনন কাজ চলবে। মেশিন দিয়ে অপসারণ করা হচ্ছে দীর্ঘদিন ধরে খালের জমিতে ফেলা মাটি ও আবর্জনা। ডিএনসিসির নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা 60টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় 10 বিঘা সম্পত্তি উদ্ধার করা হয়, যার মধ্যে সাদিক অ্যাগ্রোর দখল করা অংশ ছিল। সম্প্রতি কোটি টাকার অভিজাত গরু এবং 15 লাখ টাকার খাসি বিক্রি নিয়ে ভাইরাল হওয়ার পর আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, সাদিক অ্যাগ্রো বা অন্য কারো পক্ষ বিপক্ষে নয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই খাল খননের কাজ চলছে। এ বিষয়ে আরো জানাতে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে, একটু জানাবেন যে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে কিনা এখন পর্যন্ত, এবং সাদিক অ্যাগ্রোর দখলে থাকা যেই জমিটা ছিল তার পুরোটা দখল মুক্ত করা গিয়েছে কিনা এখন পর্যন্ত? আসলে আজ আনুষ্ঠানিকভাবে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে। গতকাল দ্বিতীয় দিনের মতো করা হয়েছিল, যদিও খুব ছুটির দিন হলেও খুব স্বল্প পরিসরে করা হয়েছিল। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এক্সিবিটর মেশিন দিয়ে আসলে কিছুক্ষণ আগেই আসলে খাল খনন করা শুরু হয়েছে। যে জায়গাটিতে দাঁড়িয়ে আসলে খালটি খনন করা হচ্ছে, এই পুরো জায়গাটি কিন্তু আসলে অবৈধ দখলদারে পরিপূর্ণ ছিল এবং এমনভাবে দখল করা হয়েছিল আসলে বোঝারই উপায় ছিল না এখানে আসলে এত বড় একটি খাল কোনো এক সময় ছিল। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন 8 থেকে 10 বছর আগেও এই জায়গা দিয়ে আসলে পানি প্রবাহিত হতো, কিন্তু ধীরে ধীরে আসলে দখলের দৌরাত্মে আসলে এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে, ছোট্ট একটি নালায় পরিণত হয়েছিল এই খালটি। আজকে তৃতীয় দিনের মতো অভিযান চলছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আসলে গতকাল 60টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং 10 বিঘা জমি উদ্ধার করা হয়েছে। আজকে যেটি করা হবে সেটি হচ্ছে এই খালের আসলে পানি প্রবাহটা আসলে নিশ্চিত করা হবে। সাদেক অ্যাগ্রোর যে অবৈধ স্থাপনাগুলো ছিল, আমরা আসলে যেটি দেখেছি সেটি আসলে সরিয়ে ফেলা হয়েছে এবং তারাও আসলে সাদেক অ্যাগ্রোর পক্ষ থেকে তাদের কর্মচারীরা আসলে নিজ দায়িত্বে দেখছি আমরা যে স্থাপনাগুলো ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে। আসলে সব মিলিয়ে আসলে আজকে 10:30টায় আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে 5 মিনিট হলো এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সিটি কর্পোরেশন যেটি বলছে, শুধু এই রামচন্দ্রপুর এলাকায় না, এই খাল পুরো খাল অংশে আসলে আমরা নিশ্চয়ই জানি যে ঢাকা শহরে যতগুলো খাল রয়েছে বেশিরভাগ খালই কিন্তু আসলে দখলে জর্জরিত। সিটি কর্পোরেশন যেটি বলছে, ধীরে ধীরে আসলে সব খালের আসলে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে এবং খালের পানি প্রবাহ যেন নিশ্চিত হয় সে ব্যাপারে আসলে তারা পদক্ষেপ নেবে। পাশাপাশি এই খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রতি বছরই আমরা দেখি জলাবদ্ধতার সৃষ্টি হয়। ইতিমধ্যে বর্ষা মৌসুম শুরু হয়েছে, এবারও হয়তো আমরা সেই একই চিত্র দেখব। তবে সিটি কর্পোরেশন বলছে তাদের জনবলের ঘাটতি সহ নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে, সীমাবদ্ধতা কাটিয়ে আসলে তারা নগরবাসীকে একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তারা যথেষ্টভাবে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং ধীরে ধীরে তারা সবগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তা নিয়ে এই ছিল আসলে মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে খাল উচ্ছেদের, অবৈধ স্থাপনা উচ্ছেদের সর্বশেষ তথ্য। রফিক, ধন্যবাদ আপনাকে। আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
8টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হবে। শুধুমাত্র বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের সব বোর্ডের পরীক্ষা 9 জুলাই থেকে শুরু হবে। প্রশ্ন ফাঁস ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে আজ থেকে 11 আগস্ট পর্যন্ত 44 দিন দেশের কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে। তবে বিসিএস পরীক্ষার প্রস্তুতি কেন্দ্রিক কোচিং সেন্টারগুলো খোলা রাখা যাবে। গত 5 জুন কোচিং বন্ধের নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 14,50,790। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষা প্রতিষ্ঠান 2,725টি। কেন্দ্রের সংখ্যা 9,463। দেশের বাইরে এবার 281টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষার আয়োজন করা হয়েছে। লিখিত পরীক্ষা শেষ হবে 11 আগস্ট। ভারতের মুম্বাই নাগপুর এক্সপ্রেসওয়েতে 2 গাড়ির ভয়াবহ সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। গতরাতে মুম্বাই থেকে প্রায় 400 কিলোমিটার দূরে জালনা জেলার কাদওয়াঞ্চি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে। হাইওয়ে সংলগ্ন পেট্রোল পাম্প থেকে জ্বালানি নিয়ে একটি সুইফট ডিজায়ার গাড়ি এক্সপ্রেসওয়ের উল্টো দিক থেকে প্রবেশ করলে মুম্বাইগামী অন্য আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় এটি। এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় জালনা থানা পুলিশ। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় তারা। সকালের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।